हेलो एंड वेलकम टू हैशटैग सेलिब्रेटिंग इंडिया, जहां हम लोग बात करते हैं इंडिया के 3T के बारे में, टेस्ट, ट्रैवल एंड ट्रेडिशन। आज मैंने किया एक छोटा सा एक्सपेरिमेंट जिसमें मुझे ये जानना था कि इंडिया के बाहर से अगर कोई आता है और वो लोग अगर रहने लगता है यहाँ पे, तो वो लोग इंडिया के बारे में क्या सोचते हैं, उनको क्या अच्छा लगता है, क्या अच्छा नहीं लगता है। क्योंकि देखिए, हम लोग इंडियन हैं, हम लोगों को अपने कंट्री के बारे में बहुत कुछ अच्छा लग जाता है, बहुत कुछ अच्छा नहीं भी लगता है, बट वो लोग बाहर से आते हैं, दे हैव अ वाइड व्यू ऑफ कंपैरिजन। तो वो क्या फील करते हैं अपने कंट्री के बारे में, मुझे ये जानना था। तो मैंने लिया एक छोटा सा इंटरव्यू। एक्चुअली ये छोटा नहीं है, थोड़ा लंबा हो गया आज का वीडियो। तो मैंने लिया ये इंटरव्यू, मुझे ये पर्सपेक्टिव जानना था कि व्हाट दे थिंक अबाउट आवर कंट्री। एंड वन मोर थिंग, जिनका मैंने इंटरव्यू लिया है, शी इज़ फ्रॉम बांग्लादेश। तो मैंने पूरा ये इंटरव्यू बंगाली में किया है, बट अगर आपको बंगाली समझ में नहीं आता है तो डोंट वरी, मैंने सबटाइटल्स डाल दिया है नीचे, इंग्लिश में है और कुछ ही दिनों में हिंदी भी आ जाएगा। सो सबटाइटल्स ऑन कीजिए एंड एंजॉय द वीडियो एंड विल मीट एट द एंड। बाय। तो মৌমিতা, থ্যাংক ইউ ফর কামিং টু দ্য শো। আগে তুমি ইন্ট্রোডিউস করে দাও অডিয়েন্সকে তোমাকে নিয়ে, জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন হয়ে যাবে। আচ্ছা, হাই, আমি মৌমিতা দাস বর্মন। আমি বাংলাদেশ থেকে এসছি না বলতে গেলে আমি বাংলাদেশের মেয়ে। বাংলাদেশে আমার চট্টগ্রামে বাড়ি, কিন্তু আফটার ম্যারেজ আমি কলকাতায় এসেছি। এখন আমি সাউথ কলকাতাতেই আছি। বাংলাদেশে আমি এলএলবি অনার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। দেন এখানে আসার পর আমি আবার স্টাডিটা কন্টিনিউ করছি। আমি এখন বিবিএ নিয়ে পড়ছি, বিবিএর অনার্স করছি। আর পাশাপাশি মেকআপের কিছু বেসিক কোর্স করেছি, বিকজ আমার মেকআপে খুব ইন্টারেস্ট আছে এবং সেটা কী ধরনের মেকআপ সেটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। এই মেকআপের জিনিসটা নিয়ে লাস্টে আপনাদের একটা ছোট্ট ক্লিপিংস দেবো। ও মেকআপ কীরকম পারে, কীরকম মেকআপের স্পেশালিটি আপনারা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে সেটা। থ্যাংক ইউ। তো মিটি, একটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমরা জানি ইন্ডিয়ার যারা আমার অডিয়েন্স আছে মোটামুটি ইন্ডিয়ার অডিয়েন্স, কিন্তু বাংলাদেশের লাইফস্টাইল কীরকম, বাংলাদেশে তোমার ছোটোবেলা কীরকম ছিল, তোমার ছোটোবেলা বলো, তারপরে তোমার স্কুল লাইফ, কলেজ লাইফ, বাংলাদেশের জার্নিটা কেমন ছিল? ওটা তো আসলে এক কথায় বলে শেষ করা যাবে না, তবে সবার লাইফেই তো থাকে, স্কুল লাইফ, কলেজ লাইফ, সব কিছুই থাকে। তো এখানে আসার পরে, আমি এখানে কলেজে এডমিট হওয়ার পরে দেখেছি বাংলাদেশের কলেজ লাইফ আর এখানের মধ্যে একটু ডিফারেন্স তো রয়েছে, পড়াশোনা পাশাপাশি কালচারের কিছু ব্যাপার আছে। তবে আমার মতে আমার ছোটোবেলা, আমার স্কুল কলেজের লাইফগুলো আমার কাছে অনবদ্য ছিল। মানে সেটা ইন্ডিয়ার থেকে কতটা আলাদা বাংলাদেশ? মানে তোমাকে যদি আমি বলি কম্প্যারিজন করতে, সেখানে কীরকম, কোনটা কীরকম র্যাঙ্ক দেবে তুমি? কম্পারিজন করতে গেলে তো অবশ্যই আমার কাছে আমারটা বেস্ট। তোমার কাছে তোমারটা বেস্ট, কিন্তু যদি এডুকেশনাল সেক্টরে যদি আমি বলি, মানে কোয়ালিটি অফ এডুকেশন যদি ধরি, বা ওখানকার অ্যাজ আ স্টুডেন্টের যে একটা লাইফস্টাইল হয়, পার্টিকুলার একটা লাইফস্টাইল তৈরি হয়, ঠিক আছে? মানে যেভাবে সে কলেজ ভিজিট করছে, মানে আমরা যখন কলেজে গেছিলাম, আমাদের কলেজের একটা গ্রুপ ছিল, তার ওটা আমি ডিফারেন্ট বলবো না। ওখানে আমি যেভাবে আমার ভার্সিটি লাইফ যেভাবে আমি কাটিয়েছি, এখানে আসার পর আমি কলেজে মানে সেই জিনিসগুলো খুব মিস করছি। মানে আমি যখনই ফেস করছি, আমার তখন এটা বুঝতে পারছি, হ্যাঁ আমি সেটা করে এসেছি। এখানে এসে আমি সেকেন্ড টাইম আমার সেটা হচ্ছে ফেস করছি। আচ্ছা, ঠিক আছে, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। মানে এখানে যারা আমার সাথে, যারা আমার ব্যাচমেট, ওদের জন্য জিনিসটা প্রথম হলে আমার জন্য সেকেন্ড টাইম। মানে আমি খুব এনজয় করেছি। আচ্ছা, এবং করছি। আচ্ছা, তো মানে ল্যাঙ্গুয়েজের হিসাব দিয়ে কোনো ব্যারিয়ার কিছু এসেছিল? ল্যাঙ্গুয়েজের হিসাব থেকে প্রথমে আসবে, কারণ ভাষাগত পার্থক্যটাকে রয়ে যায়। আমাদের বাংলাদেশের ভাষা একরকম, এখানের ভাষাটাও একটু অন্যরকম। বেসিক্যালি আমি নিজেও এখানে এসে কথা বলতে বলতে আমার মধ্যেও মানে ভাষার অনেকটা পরিবর্তন এসছে। কিন্তু আমি এখন যদি একজন বাংলাদেশের মানুষের সাথে কথা বলি, আমার ফ্রেন্ডদের সাথে, তখন কিন্তু আমি আবার ওদের মতনই কথা বলবো। আমি এখানে যখন আমার এখানে ফ্রেন্ডদের সাথে যখন কথা বলছি, তখন আমার যখন ওদের ভাষাটা আমি শুনছি, তখন আমার অটোমেটিকলি আমার সেই টানটা চলে আসছে। আমি ইচ্ছা করে কিন্তু করছি না বা বলছি না, ঠিক আছে? তো ওই ব্যাপারটাতে অনেক বড় একটা চেঞ্জ আছে। এবং বেসিক কিছু কথাবার্তা থাকে না, যখন আমি ওদের সাথে কথা বলি, আমি ভুলবশত আমার ওই ভাষার কিছু ওয়ার্ড ইউজ করে ফেলি, তখন সেটা ওরা খুব এনজয় করে। ওরা ভালো লাগে না, ইয়ার্কিটা না, ওরা বেশি ভালো লাগে। ওরা বলে কি, হ্যাঁ বল বল, আর একটু বল। হ্যাঁ, ওরা খুব শুনতে চায়। তো তখনও আমি ওদেরকে বলতে পারি না, কারণ ওই যে যদি আশেপাশে কেউ ওরকম থাকে, তখন ফ্লুয়েন্টলি কথাটা বলা যায়। মানে এটা খুব একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা হয়। মানে আমরা যেমন ক্লাসে আমাদের যদি কোনো ফ্রেঞ্চ ক্লাস বা জার্মান ক্লাস হতো, কেউ ফ্রেঞ্চে একটা কথা বলতে পারলে, আরে আরেকটু বল, আরেকটু বল, এক্স্যাক্টলি এরকম টাইপের হয়ে গেছে। ওকে, এবং এটা আমার ভীষণ ভালো লাগে। তো এখানকার লোকের অনেকের একটা টেন্ডেন্সি আছে ইয়ার্কি মারার। মানে
ইন্ডিয়ার যারা বাঙালি আছে তারা যেমন বাড়ি বলে, হ্যাঁ, বাংলাদেশি যারা আছে তারা বলে বাসা। বাসা বলি। এটা নিয়ে একটা ফেমাস খুব একটা স্কিট হয়েছে রিসেন্টলি, ইউটিউবেও আছে। তবে যে বাসা আমাদের বাড়িটা মিস্ত্রি দিয়ে তৈরি আছে, তোমাদের বাসা তোমরা উড়ে উড়ে চলে যাবে, এরকম একটা পার্টিকুলার জায়গা আছে। তো এইরকম মানে পার্টিকুলার বাংলাদেশের ভাষার জন্য পার্টিকুলার কোথাও কোনো ক্রিটিসিজম বলো বা আর কি এরকম কিছু হ্যাঁ, ওই যে বলছি না, যখন এখানে ফ্রেন্ড সার্কেলের সাথে থাকি এরকম কিছু কিছু এনজয় করেছো, কিন্তু আমি বলছি নেগেটিভ ক্রিটিসিজম এরকম কিছু কোনোদিন পেয়েছো? নেগেটিভ বলতে না, ওরকম নেগেটিভ পাইনি, কারণ বাইরের লোকেদের সাথে ওভাবে কথা বলা হয় না। ফ্রেন্ডের মধ্যে ধরো কেউ কখনো ইয়ার্কি মারছে, কখনো বা একটু ওই ওটা করছে যে তাই মানে এটা বলে, মানে হয় না অনেক সময় কিছু কথা বেরিয়ে যায়, কিছু শব্দ বেরিয়ে যায়, তো তখন পরে আবার ওরা বলে ও আচ্ছা ঠিক আছে, মানে যখন অ্যাকচুয়াল অর্থটা যখন ওরা জানতে পারে তখন ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে তাহলে ওভারঅল যদি আমি ধরি নেগেটিভ পজিটিভ দিকটাই বেশি, নেগেটিভ খুব একটা নেই। এক্সপিরিয়েন্স আমার হয়নি, যদি সত্যি কথা তো আচ্ছা। না হলে সেটা তো বলার কিছু নেই। তো বিয়ের আগে যখন ছেলে দেখা হয়নি বা মানে অতটা প্রিপারেশনও নাওনি যে হ্যাঁ এবার বিয়ে হবে, বিয়ের ডেট ঠিক হয়নি, তখন একটা জাস্ট একটা চিন্তা থাকে না কি হ্যাঁ বিয়ে হবে, কোনো না কোনো একটা দিন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে কিরকম কনসেপ্টটা ছিল তোমার কাছে? আসলে তুমি যে কথাটা বলছো মানে এ ধরনের চিন্তা ভাবনা ছিল সে অনেক ছোটবেলাতেই ছিল। আর যখন তার থেকে একটু বড় হলাম, যখন একটু টিনেজ এইজে এসছি, তখন থেকে আর এই ধরনের চিন্তা ভাবনা কাজ করেনি। কারণ তখন থেকে বরাবরই মানে আমার এইটুকু ধারণা হয়ে গেছিলো যে আমি তাকে বিয়ে করছি বা শ্বশুরবাড়ি কোথায় হবে বা আমি আফটার ম্যারেজ কোথায় থাকবো, কোথায় যাচ্ছি, ওরকম একটা আইডিয়া হয়ে গেছিলো বিকজ অফ আমাদের লাভ ম্যারেজ। ওকে, যার কারণে এই জিনিসগুলো আগে থেকেই মানে অনেক কিছু আমার জানা হয়ে গেছিল। তো শখটা কেমন লেগেছিল যখন জানতে পারলে যে না বাংলাদেশ ছেড়ে আবার ইন্ডিয়া থাকতে হবে? তখন আসলে সত্যি কথা বলতে তখন ফিল করিনি যে এতটা কষ্ট হবে, যেটা বিয়ের পরে বুঝতে পেরেছি। যখন নিজের দেশ ছেড়ে এখানে চলে এসেছি তখন অ্যাকচুয়াল ফিলিংসটা তখনই হয়েছিল। প্রথম প্রথম হয় না যে হ্যাঁ কলকাতা চলে যাব, নতুন একটা দেশে যাব, নতুন নতুন সব কিছু, নতুন এনভায়রনমেন্ট, নতুন মানুষজন, হ্যাঁ অবশ্যই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। কিন্তু যখন চলে এসেছি সব কিছু ছেড়ে, তখন অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি যে আমি একেবারেই চলে এসেছি, মানে আমি যাবো বাংলাদেশে, বাট সেটা কদিনের জন্য, ঘুরতে যাওয়া মতো। এক্স্যাক্টলি আমি আমার নিজের দেশে যাব, আমার নিজের বাড়ির লোকেদের কাছে যাব, সেটা কদিনের জন্য। তো এইটা সেই সময়ের ফিলিংসগুলো আসলে অন্যরকম। তো বিয়ের আগে ইন্ডিয়া নিয়ে কনসেপ্ট কিরকম হ্যাঁ, ছিল? বিয়ের ইন্ডিয়া আগে- কেমন জায়গা হবে, লোকজন কেমন হবে? হ্যাঁ, বরাবরই আসলে হয় না, আমরা কোনো একটা কিছু সম্পর্কে যখন জানি না তখন পজিটিভ নেগেটিভ সব কিছুই ভাবি, এরকমও হতে পারে আবার ওরকমও হতে পারে। কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের না অনেক অনেক ক্লোজ similar, রিলেশন। হ্যাঁ, মানে তোমার বাড়ির আশপাশেই হয়তো তুমি 4-5 জন পেয়ে যাবে যে ইন্ডিয়া ঘুরে এসছে বা থেকে এসছে, এরকম হবে। হ্যাঁ এরকম অনেক আছে। তাদের থেকেও নিশ্চয়ই অনেক কিছু আমার শুনেছি। রিলেটিভদের মধ্যে অনেকে আছে যে এখানে এখন থাকছে, এখন এখানে বাড়ি, এরকম অনেকে আছে। তো ওদের থেকে তো একটা মোটামুটি একটা ধারণা হয়েছিল কলকাতা সম্পর্কে, ইন্ডিয়া সম্পর্কে। তো ওই ধারণাতে না মানে ওরকম বেশি কোনো ডিফারেন্স দেখিনি, মানে যেটুকুই শুনেছি ঠিক আছে হ্যাঁ ওকে, মানে আমার অ্যাডজাস্ট করতে পারবো, ওরকম কিছু দেখিনি বলে আসলে কখনো মানে বিয়ের পরে আমি চলে যাবো কি করে থাকবো বা ওই রকম কোনো ভয় ভয় কাজ করেনি আর কি। মানে মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন ছিল যে হ্যাঁ, ইন্ডিয়া এরকম হবে, আমাকে এইভাবে থাকতে হবে। হ্যাঁ প্রিপারেশনটাও ওইভাবে করে গড়ে উঠেছে, মানে আলাদা কোনো কিছু কাজ করেনি। কি হবে, কিরকম হতে পারে, কি করবো গিয়ে, কি করে থাকবো, ওরকম কিছু কাজ করেনি। আচ্ছা। আর যখন ইন্ডিয়া চলে এলে তখন কি বুঝলে মানে কতটা আলাদা বাংলাদেশ আর ইন্ডিয়া? হ্যাঁ চলে আসার পরে সেটা অবশ্যই আসার আগে জিনিস অনেক কিছু মানে অনেক আগে কিছু থেকে তো সম্পর্কে ট্রেলার দেখলে সিনেমা বোঝা যায় না। এক্স্যাক্টলি বেসিক ধারণাটা হয়েছে যখন একেবারে চলে এসেছি। তারপরে এটা আসলে আমি মানে কেউ যদি এখানে এসে থাকে মানে প্রপারলি থাকতে হবে, কদিনের জন্য ঘুরতে এলে হবে না। যারা প্রপারলি থাকবে তারা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে মানে কি ডিফারেন্সগুলো আমি আসলে কি করে বলে বোঝাবো। ওই 2-4টে মানে যেটুকু এখন মনে হচ্ছে যে হ্যাঁ এইগুলো মেজর ডিফারেন্স বা এইগুলোর জন্য তোমার লাইফে কিছু একটা এফেক্ট করেছে না কিরকম? ইফেক্ট করেনি, কোনো কিছুতে ইফেক্টটা করেনি। ওই ধরো এরকম হয়েছে যে যখন আমি বুঝতে পারছি এখানে থাকলে আমার এভাবে করে অ্যাডজাস্ট করতে হবে, তখন আমি ঠিক আছে ফাইন এভাবে করে করতে হবে। মানে সেটা বাংলাদেশের থেকে কতটা আলাদা? প্রথমত তো ভাষাগত দিক থেকে অবশ্যই একটা বড় ডিফারেন্স আছে। সেটা আমরা এখানে যখন আমাদের বাংলাদেশের মতো কথা বলে প্রথমে মানুষের ধরে নেয় যে আমরা বাংলাদেশি, ঠিক আছে, এটা বোঝা যায়। আমার প্রথম দিকে ছিল এই জিনিসটা, প্রথম দিকে ছিল, যেটা পরে এখন আস্তে আস্তে অনেকটা হ্যাবিচুয়াল হয়ে গেছে। আর ভাষাগত দিক থেকে এরপরে কালচারাল দিক থেকেও কিছু ডিফারেন্স আছে,
সেটা হয়তো ধরতে পারো তুমি, যেমন এখানে ট্রান্সপোর্টগুলো, হুম, ঠিক আছে, বাংলাদেশের ট্রান্সপোর্ট সম্পূর্ণ আলাদা এখান থেকে। আমি যখন প্রথমে এখানে এসেছি, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাওয়া আসা করছি, খুব বিরক্ত লাগতো। কারণ মানে আমাদের বাংলাদেশে আমি কী করে তোমাকে বোঝাবো, জিনিসটা হচ্ছে আমি যখন যেখানে যাচ্ছি, আমি ওখানকার ধরো বা আমাদের সিএনজি বলে, আচ্ছা এখানে যেটাকে অটো বলে, আমাদের আচ্ছা। বাংলাদেশে বলে ওটাকে সিএনজি। তুমি বাড়ির সামনে থেকে ওটা নিয়ে তুমি যেখানে যাচ্ছ সেখানে গিয়ে নামবে। একটা জিনিস আমার মনে থাকতো না যে কোন রুটে কিসে করে যাব, মানে এটা কত দূর যাবে, দেখা গেলো আমি মানে মাইন্ড ঠিক করেছি এখানে অটো করে যাবো, অটো আমাকে তার অনেক আগে নামিয়ে দিয়েছে। এবার ওখানে নেমে আমার চিন্তা করতে হতো এখান থেকে তাহলে কি হবে, হ্যাঁ এখান থেকে আরেকটা অটো বা আরেকটা কোনো কোনো ব্যবস্থা আছে, মেট্রো বা ট্রেন, ওটা করে ফাইনালি আমি পৌঁছবো। তো এই জিনিসগুলো প্রথমে খুব বিরক্ত লাগতো, কিন্তু পরে পরে এখন সবটা মানে অ্যাডজাস্ট করে নিয়েছি, এখন অনেক কিছুই মানে মনে থাকে। এখানকার লোকজন কিরকম লাগে, মানে ব্যবহার বলো বা মানে ফ্রেন্ডলিনেস বলো, যাই বলো, লোকজন কিরকম এখানকার ওভারঅল? এখানকার লোকজন, মানে আমি অবভিয়াসলি জিজ্ঞেস করছি কম্পেয়ার টু বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে গেলে সেক্ষেত্রে বলবো বাংলাদেশ বেস্ট। আচ্ছা কারণ বাংলাদেশের লোকেদের মধ্যে না, এখানকার লোকেরা ভীষণ ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু মানে আমাদের বাংলাদেশের লোকেদের মধ্যে সেটা অপরিচিত হোক পরিচিত হোক, মানে যে একটা আতিথেয়তার যে ব্যাপারটা আছে, একটা টান আছে, আমি এখানে একটু কম দেখি, সেই জিনিসটা কম দেখেছি। হ্যাঁ, মানে ধরো যে একজন আননোন মানুষের সাথে কথা বলছো, কোনো একটা নতুন কোথাও গেছো, হ্যাঁ তুমি এই জায়গাটা চেনো না, জানি না বলে চলে গেছো, আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে ধরো এটা হবে, সে না জানলেও মানে সে বলবে না আমি তো জানি না, ওকে জিজ্ঞেস করে দেখো। আমি জিনিসটা এখানে পাইনি। মানে এখানকার লোক একটু কমার্শিয়াল বেশি। হ্যাঁ, মানে ও জানে না, ব্যাস ও স্কিপ করে চলে গেছে। মানে কোনো এটা রিলেশন আমি নেই। সবার কথা বলবো না, মানে আমার সাথে হয়েছে এরকম, আমি সেই আচ্ছা। জন্য বলছি, হয়তো আচ্ছা। অনেকের সাথে হয়নি বা এরকম আদৌ না, বা আমি যাদের সাথে আমার ফেস করেছি ওরা হয়তো খারাপ লোক পচা লোক ছিল, এটা হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি ফেস করেছি এটা কয়েকবার, খুব ইমার্জেন্সিতে আমার খুব দরকার কোনো একটা অ্যাড্রেস, আমি ওই ওই এরিয়াতে, মানে ওর পাশের বাড়ি সে চেনে না, ওর পাশের বাড়িটাই যে সে অ্যাড্রেসটা সে জানে না। আমি বাংলাদেশ বলে বলবো না, বাংলাদেশে মানে আমি এবং আমার পরিচিত কারোর মধ্যে আমি দেখিনি, আমি একটা পাড়াতে থাকি, পাড়ার প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা মানুষ সম্পর্কে একটা আইডিয়া থাকে, কে কোথায় মানে কে কোথায় কারা থাকে, বা কেউ যদি জিজ্ঞেস করে যে অমুকদের বাড়ি কোনটা, মানে কোনো একটা অ্যাড্রেস বললো, সে পুরো পাড়ার মধ্যে যদি হয় সে ইজিলি সেটা বলতে পারে, মানে ওরকম একটা সেন্স থাকে, যেটা এখানে লোকেদের একটু কম মনে হয়েছে। আচ্ছা। তো বিয়ে হয়ে গেল, ইন্ডিয়া চলে এলো, আমি জাস্ট একটা পার্টিকুলার মুমেন্টের কথা জিজ্ঞেস করবো, যে মুমেন্টে বাংলাদেশ থেকে তুমি বেরোচ্ছ যে হ্যাঁ ইন্ডিয়া এবার পৌঁছবো, ওই মুমেন্টটা, মানে একে তো লোক মেয়েদের একটা আমি জানি প্রেশার থাকে যে হ্যাঁ শ্বশুর বাড়ি আসছি, নিজের বাপের বাড়ি ছেড়ে, সেই একটা প্রেশার তো থাকে, তাছাড়া নিজের কান্ট্রি ছেড়ে অন্য কান্ট্রিতে যাচ্ছি, ওই মুমেন্টটা কীরকম ছিল? তুমি আমাকে সেই মানে 3 বছর আগে সে পিছনে মানে পাঁচটি নিয়ে গেছে। একদম। মানে প্রথমত তো শ্বশুরবাড়ি থেকেই তো এসছি এখানে, কারণ বাংলাদেশেও একটা ছোট্ট শ্বশুরবাড়ি আছে, আচ্ছা ওখান থেকে মানে ফার্স্টে বিয়ে হয়ে ওখানে উঠেছি, দেন ওখানে 10 দিন নাগাদ থেকেছি, তারপরে এখানে শিফট হয়ে গেছি। আচ্ছা। তো এখানে যেদিন আসছিলাম একটা এক্সাইটমেন্ট তো কাজ করছিল, মানে এক্সাইটমেন্টও ছিল, আর সব থেকে বড় ব্যাপার আমার বাড়ির প্রত্যেকটা মানুষ ইন্ডিয়া এসছে, আচ্ছা ঘুরে গেছে, আচ্ছা, মানে এক্সেপ্ট আমি, আমি আমার বিয়ের পরেই প্রথম আমি ইন্ডিয়া এসেছি। মানে তোমাকে আলাদা করে রাখা ছিল যে পার্মানেন্ট গিয়ে বসে যাবে, হয়তো বা মানে এটা আমি যখন ভাবি আমার খুব অবাক লাগে, জিনিসটা খুব মজার, আমি কখনোই আসিনি। এবং আমার একবার এরকমও হয়েছে, মানে সব কিছু কনফার্ম হয়ে গেছে, টিকিট ফিটে কাটা হয়ে গেছে, কিন্তু ভিসা পাইনি, ও তাই আসা হয়। আচ্ছা, হ্যাঁ, মানে ওটা বিয়ের অনেক আগে, আচ্ছা। তখন ধরো কলেজে পড়তাম, মানে ঘুরতে আসবো এরকম প্ল্যান ছিল, বাট ওই ভিসা পাওয়া হয়নি, তাই আসতে পারিনি, এরকমও গেছে। তো যার কারণে মানে এত কিছুর পরে ফাইনালি যখন আমি আসছি একটা নতুন দেশে যাব, একটা এক্সিডেন্ট তো কাজ করে, সবার মধ্যে কাজ করে, আমার মধ্যে করেছিল। কিন্তু যে মুহূর্তে মানে প্লেনে উঠলাম, মানে জাস্ট বাংলাদেশটা পার হয়ে মানে ইন্ডিয়া ঢুকে গেছি কাছাকাছি, যখন বলছে যে তার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, যখন ল্যান্ড করবো, মানে কি বলবো, আমি আসলে জিনিসটা খুব এটা আসলে ফিল করতে হয়, এটা আসলে বলে বোঝাতে পারবো না, খুব প্যাথেটিক একটা ব্যাপার ছিল আমার, মানে মনে হচ্ছিল যেন মানে আমি সব হারিয়ে ফেলেছি, মানে আমি বোঝাতে পারছি না আসলে বলে, খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। ইন্ডিয়া এসেছি, খুব ভালোভাবে পৌঁছেছি, এক্সপিরিয়েন্সটা আমি মিন করছি, মানে খুব খারাপ লাগা কাজ করছিল, যেটা আমি কাউকে বলতে পারছিলাম না, কারণ আমার আশেপাশে তো আমার লস ফ্যামিলি ছিল, আর কেউ তো ছিল না।
আমি কারোর সাথে শেয়ার করতে সবাই পারছিলাম নতুন। না। হ্যাঁ, ওই যে খারাপ লাগাটা ওটা মানে আমি আমার মধ্যেই রেখেছি। প্রচণ্ড একটা খারাপ লাগা কাজ করছিল, আমি এটা বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি। ওটা কেউ যদি নিজের দেশ ছেড়ে আসে সে একমাত্র বুঝতে পারবে। কারণ আমি তো জানি যে আমি সেটা কদিনের জন্য আসি, আমি একেবারেই চলে এসেছি। বাংলাদেশে থাকলে হয়তো একটা ব্যাপার ছিল, আর এই তো কিছু দূরেই তো আমার বাড়ি, ওরকম একটা ব্যাপার ছিল। কারণ এখানে তো সেটা নেই, এখানে চলে আসার পরে সম্পূর্ণ একটা দেশে আমার মানে আমার পরিবারের বাকি লোকজন আরেকটা দেশে আছে, ওদেরকে ফেলে চলে এসেছি এবং আবার কখন যাবো ঠিক নেই। যেতে গেলে অনেক রকম অনেক, প্রসেসিং, হ্যাঁ অনেক অনেক ব্যাপার কিছু আছে। আছে। হ্যাঁ, যদি এরকম সিমিলার কিছু এক্সপিরিয়েন্স, তোমার মতো এক্সপিরিয়েন্স যদি আর কারোর হয় যে কিনা বিয়ের পর বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসবে, তার জন্য কি মেসেজ হবে, না তাকে কি ব্যাপারটা অ্যাডভাইস দিতে চাইবে? ব্যাপারটা হচ্ছে আসলে আমি জিনিসটা খারাপ বলবো না, কারণ আফটার ম্যারেজ কে কোথায় যায়, আমি তো শুধু বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসেছি, অনেকে আছে অনেক আরো দূরে দূরে আরো যাচ্ছে, দূরে ঠিক আছে। তো এটা আসলে কেউ আগে থেকে বলতে পারে না, বাবা মতো যদি কেউ আগে থেকে একটু একটু আকারি নিতে যদি বুঝেও থাকে, তারাও তো বেসিক্যালি এটাই জানে যে তাকে চলে যেতে হবে, অনেক দূরে চলে যেতে হবে। তো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাডভাইস না, আমি বলবো মনটাকে শক্ত করতে হবে আর কিছু না। কারণ আফটার ম্যারেজ সবাইকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, সেটা কিছু দূরে হোক বা অনেক দূরে হোক। তো যাদের জন্য অনেক দূরে তাদের জন্য একটু বেশি কষ্টের, কারণ যখন তখন চাইলে ছুটে চলে যাওয়া যায় না। আর ক্রস ইচ্ছে কান্ট্রি হলো, হলে তো আরোই হ্যাঁ problem। হ্যাঁ সেটাই বলছি। একটা কথা বলবো, মনটা শক্ত করতে হবে, ইমোশনটাকে একটু কমাতে হবে এই। আচ্ছা, এগুলো তো হলো একটু সিরিয়াস কথা, একটু লাইট মুডে আসি। ফুড হ্যাবিট কিরকম, মানে বাংলাদেশ ইন কম্প্যারিজন টু ইন্ডিয়া, স্পেশালি কলকাতা, যেহেতু বাঙালির কনসেন্ট্রেশন কলকাতায় বেশি বা ওয়েস্ট বেঙ্গল, তো দুটো কম্পেয়ার করলে কিরকম ফুড হ্যাবিট কোথায়, আর কোনটা তোমার বেশি পছন্দ? আমার কলকাতার খাবার অবশ্যই পছন্দ, তবে কিছু কিছু স্পেশাল কিছু কিছু ডিশ আছে যেগুলো ভালো লাগে, সব কিছু না। বাংলাদেশেরও কিছু প্রিয় কিছু ডিশ অবশ্যই আছে। যেমন বিরিয়ানি, একটু আগে আমরা কথা বলছি। হ্যাঁ সেটা তো অবশ্যই, কারণ বাংলাদেশের বিরিয়ানি আর কলকাতার বিরিয়ানির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আচ্ছা সেখান থেকে বলতে গেলে আমার অবশ্যই আমার ফার্স্ট চয়েস আমার বাংলাদেশের বিরিয়ানি। আচ্ছা। আর আমি এখানকার এত জায়গায় এখানকার বিরিয়ানি খেয়েছি, কোনোটাই আমার মানে আমি মন ভরেনি, মানে আমি তৃপ্তি পাইনি খেয়ে। আচ্ছা সবগুলো আমার সেমই লেগেছে, আমি খারাপ বলছি না, এখানকার লোকেদের খুবই পছন্দ বিরিয়ানি, কিন্তু ওই যে আমি বাংলাদেশিটা আমি টেস্ট করে এসেছি, আমার কাছে ওটাই বেস্ট। এবং তুমি কখনো বাংলাদেশে তোমাকে খাওয়াবো, তুমি নিজেও বুঝতে পারবে কেন আমি ডিফারেন্টটা বলছি, টোটালি ডিফারেন্ট। এই যে একটা ফাইট হয়, মানে স্পেশালি বলতে গেলে ঘটি বানান, ঠিক আছে, একদিকে ইলিশ আর একদিকে চিংড়ি, এইটা তুমি কোন দিকে? তুমি কি ইলিশের দিকেই, নর্মাল যেরকম সবাই যায়? না, আমি বেসিক্যালি মাছটা একটু কম পছন্দ করি, আচ্ছা আমার মাছের খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু ইলিশ আর চিংড়ির মধ্যে হলে আমি জানি না, অনেকে আমার কাছে গালাগালা দেবে শোনার পরে, আমি চিংড়িটা প্রেফার করবো। কালচারাল শক সেটা কতটা ছিল, মানে ওখানে আমি যেটা স্পেশালি খেয়াল করেছি, ওখানকার লোকের কথা বলার ল্যাঙ্গুয়েজ তো পুরোই আলাদা, মানে ল্যাঙ্গুয়েজের ধরনটা আলাদা, কিন্তু যদি আমি বলি এন্টারটেনমেন্ট, যেটা গান বাজনা, সেটাও আমি নিজে পার্সোনালি আমি ফিল করেছি বাংলাদেশেরটা অনেকটাই আলাদা ইন্ডিয়া থেকে। তো সেটা কিরকম, মানে শুধু আমি গানের জন্য বলছি না, আমি পুরো কালচারাল জিনিসটাই বলছি, মানে বাংলাদেশের কালচার এক একটা, মানে পুরো বাংলাদেশিদের যা কালচার হবে, কালচারাল সব কিছুর কথাই বলছি। হ্যাঁ টোটালটাই। না টোটালটাতে হ্যাঁ ডিফারেন্স তো আছেই। বাংলাদেশের এখানে আমি দেখেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পুজো খুব বড় করে হয়, সেটা গণেশ পুজো থেকে শুরু হয়, হুম, শেষ হয়তো ওই কালী পুজো থেকে, ঠিক আছে। দুর্গা পুজো, কালী পুজো, ওই ফেস্টিভ্যালগুলো খুব ধুমধাম করে খুব বড় করে হয়, আমাদের বাংলাদেশেও ভীষণ বড় করে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখেছি মানে পুজো জিনিসটা খুব মানে আমেজটা অনেক বেশি থাকে বাংলাদেশ থেকে, আচ্ছা, সেই ক্ষেত্রে আমার এখানের পুজোগুলো খুব বেশি এনজয় করি মানে আমি। এখানকার লোক বেশি মস্তি করে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ আচ্ছা আমি এটা খুব এনজয় করি। মানে আমি কম্পারিজনে যখন আসছো সেই ক্ষেত্রে হুম। বলছি, আমাদের দেশেও খুব ভালো সব কিছু খুব বড় করে হয়, কিন্তু মানে আমার কেন জানি এখানে খুব মজাটা বেশি আমার লেগেছে, ঠিক আছে। আচ্ছা। এখানে পুজো আমি অ্যাটেন্ড করেছিলাম, বাংলাদেশে তো করেছি অবশ্যই। তো আর কালচারাল অন্য কিছুর থেকে বলতে গেলে মিউজিক, আসলে আমি বাংলাদেশের গানও শুনি, এখানকার মিউজিকও শুনি, হ্যাঁ একটু ডিফারেন্স আছে, সেটা হয়তো আমার মনে হয় ভাষার কারণে। কারণ আচ্ছা। আমাদের গানগুলো তো অবভিয়াসলি আমাদের ভাষায় গানগুলো হয়ে থাকে, একদম। যেটা আমরা বাংলা ভাষা যেটা, হুম। এখানের ভাষার টোনটা একটু অন্যরকম হওয়ার কারণে এখানে বাংলা গানগুলো একটু শুনতে অন্যরকম লাগে, ঠিক আছে। সেটা আমি দুটোই প্রেফার করি, আমার দুটোই ভীষণ ভালো লাগে। যে এখানকার বাঙালিদের একটা ট্যাগ পড়ে গেছে, যেন ওটা খারাপ কি ভালো, 12 মাসে 13 পার্বণ, মানে আমি সেটা সেটা একটু আগে বলছিলাম, এখানে প্রত্যেকটা পুজো, গণেশ পুজো থেকে শুরু করে কালী পুজো মানে অবধি, শুধু পুজো হোক না হোক, এটা যদি ক্রিসমাস হয়, ঈদ হয়, যাই হয়, এখানে everything, বড় করে হয়। হ্যাঁ হ্যাঁ এটা কি বাংলাদেশেও সেম, মানে বাংলাদেশে ক্রিসমাসটাও এরকম বড় করে সেলিব্রেট করবে না, এরকম? বাংলাদেশে এটা বড় করে হয়, মানে এটা যার যার ধর্ম হয়ে যায়।
হ্যাঁ। হ্যাঁ, যে যেটাতে সে সেটা বড় করে সেলিব্রেট করে ওরকম হয়। পুজোটা একটু ওভারঅল বেশি বড় করে হয় দেখা যায়, কারণ পুজোটা তো পুরো সবখানে হয়। তো ঈদ ক্রিসমাস এগুলো একটু অত বড় করে হতে আমি দেখিনি। মানে আমি ছোট থেকে যেখানে বড় হয়েছি চট্টগ্রামের কথা বলছি, এবং অল ওভার বাংলাদেশের কথা বলছি, হয় কিন্তু দেখা যায় কি যে ধর্মের মানুষ যারা তারা ওদেরটা একটু বেশি করে সেলিব্রেট করছে এরকম দেখা যায়, কিন্তু এখানে তো ওরকম কিছু থাকে না, সবাই একসাথেই করে। ক্রিসমাস মানে সেদিন সবকিছু বন্ধ, সব বন্ধ। হ্যাঁ এরকম একটা ব্যাপার থাকে, ওই জিনিসটা বাংলাদেশে আবার নেই। থ্যাংক ইউ মৌমিতা আমাদের শোয়ে আসার জন্য। আই হোপ আপনারা এনজয় করেছেন। লাস্টলি আপনাদের দেখাবো ওর মেকআপের জাদু। Are you afraid of the dark? Are you scared? I can see you from behind. You can hear me in your mind. Run so fast as you can go. Time will catch you before you know. ओह दैट वाज रियली स्केरी। आई नो, जब मैंने वो पार्ट शूट किया था तो मुझे भी काफ़ी डर लग रहा था। बट आई एम होपफुल कि आपको ये वीडियो पसंद आया है। एंड अगर आपको पसंद नहीं भी आया तो प्लीज़ कमेंट बिलो एंड लेट अस नो कि हम लोग कहाँ इम्प्रूव कर सकते हैं। आपके पास अगर कोई आइडिया है, कोई सजेशंस है, ऑल्सो लेट अस नो इन द कमेंट्स बिलो। एंड टिल देन लाइक एंड शेयर दिस वीडियो टू एवरीवन, सब्सक्राइब टू द चैनल #celebrating India। ये था एक स्टोरी का पार्ट 1। पार्ट 2 भी है, द अदर साइड ऑफ द स्टोरी। विल ब्रिंग दैट वेरी सून टू यू। टिल देन स्टे गुड, स्टे सेफ, बाय।